শুভ সন্ধ্যা, সুন্দর সন্ধ্যা এবং সুন্দর একটি দিন, সপ্তাহান্তে আকাঙ্ক্ষিত দিন, লেডিস আড্ডার দিন, একঘেয়েমি কাটানোর দিন। দেখা হয়ে গেল আবারও বন্ধুদের সাথে। ওপারে যারা আছো সাথেই থেকো, আর এপারে যারা আছে আমার সাথে তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। দিলশাদ হোসেন দিনা, স্বত্বাধিকারী 10-এ 10। বাপরে বাপ, একেবারে 10-এ 10। মাঝখানে আছেন ইমি খন্দকার, ব্র্যান্ড প্রমোটার, আর এপাশে আছেন ফরিদা ইয়াসমিন মিতা, স্বত্বাধিকারী সুজানা বুটিক্স। আমরা 3 গুণী মানুষকে পেয়ে গেছি, আর আমাদের আজকের অনুষ্ঠান যথারীতি জানা হয়ে গেছে। আমি জানি আজকের আড্ডার বিষয় হবে একঘেয়েমি থেকে মুক্তি। একঘেয়েমি, আসলে একঘেয়েমি ব্যাপারটা কি? আমি আসলে 10-এ 10 আপনার কাছ থেকে আসলে প্রথমে শুনতে চাই। নিজের পরিচয়টা আরেকবার ছোট্ট করে দিয়ে তারপরে এই যে একঘেয়েমি থেকে মুক্তি, এটা বলতে কি বুঝি? আচ্ছা, আমি যেহেতু একজন মা, তো মায়ের যে একঘেয়েমিতা, আমি এটা নিয়েই কথা বলবো। আমার পরিচয়টা প্রথমে দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে দিলশাদ হোসেন দিনা, আমার পেজের নাম হচ্ছে 10-এ 10। আমি শাড়ি নিয়ে কাজ করি, সকল ধরনের শাড়ি নিয়ে আমি কাজ করি। তো 10-এ 10-এর যে যাত্রাটা শুরু, সেটা আসলে একঘেয়েমিতা থেকে মুক্তি পাওয়ার একটা উপায় হিসেবেই আমার 10-এ 10-এর যাত্রাটা শুরু। তো এটা ছিল 2020-এ। 2020-এর যখন করোনার সময়ে আসলে আমি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, এবং এই কারণে আমি কোথাও জবে ঢুকিনি ওই সময়। তো এরপরে আমার মনে হলো যে আমার হাজব্যান্ড আমাকে আসলে উৎসাহিত করেন যে তুমি তো একটা বিজনেস শুরু করতে পারো। তো আমার বিজনেসের প্রতি কোনো আগ্রহ ছিল না, কারণ আমি আসলে চাকরি করতে চেয়েছি, সত্যি কথা বলতে। তো এরপরে আসলে আমি আমার খুব ছোট পুঁজি থেকে আমি হ্যান্ড পেইন্ট শুরু করলাম, যে আমার তো আসলে রিস্ক আমি নিতে পারবো না আসলে এত টাকা ইনভেস্ট করে। তখন করোনা চলে, কিছুই করতে পারছি না, পড়াশোনা কিছু করতে পারিনি। আমি প্রায় মার্চ থেকে আমি আগস্ট মাস পর্যন্ত বসিয়েছিলাম, এবং এই যে একঘেয়েমিতা, মাঝে মাঝে ডিপ্রেশনে পড়ে যেতাম। একঘেয়েমিতার একটা তো বড় একটা মানে হয়ে যায় যে আমরা ডিপ্রেশনে পড়ে যাই। এই ডিপ্রেশনের থেকে মুক্তি পাওয়ার জন্যই আসলে আমার 10-এ 10-এর যাত্রাটা শুরু এই সময়টাতে। তো ইয়ক থেকে এরপরে আমরা মানে আমার হ্যান্ড পেইন্ট থেকে শুরু করে অনেক কাজে আমি করলাম। তো 20-21 আমার খুব ভালো একটা বিজনেস ছিল, খুব ভালো একটা বিজনেস। তো 22 সালে আসলে আমি একটা জবে জয়েন করি, বিশ্ব সাহিত্য কেন্দ্রে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে। আচ্ছা আচ্ছা। তো এটা আমার একটা ড্রিম জব বলা চলে, কারণ বিশ্ব সাহিত্য কেন্দ্রে তো সবাই যেতে চায়, বই পড়তে চায়, চারিপাশে বই বই আর বই। এবং অনেকেই থাকে না যে মনে হয় যে জব লাইফটা আমার কখনো একঘেয়েমি ছিল না, কারণ আমি সবসময় বইয়ের সাথেই আমি ছিলাম। তো যেটা হয় যে আমি প্রায় বছরখানেক জব করার পরে আমার 23 সালে আমি কনসিভ করি, আমার বেবি আসে। তো আমার জবটা ছিল ট্রাভেল কেন্দ্রিক, আমাকে ট্রাভেল করতে হতো। তো আমার বাচ্চার জন্যই আমি আসলে জবটা ছেড়ে দিতে বাধ্য হই ওই সময়টাতে। তো যেটা হয় যে বাচ্চা হওয়ার পর পোস্টপার্টাম ডিপ্রেশনে পড়ে আমি আসলে এটার একটা বড় প্রমাণ হচ্ছে আমি, যে আমার প্রচুর খারাপ সময় গিয়েছে ওই সময়। নিজের সাথে নিজের যে একটা যুদ্ধ, সেই যুদ্ধটা আমাকে প্রতিনিয়ত করতে হয়েছে। কারণ হঠাৎ হঠাৎ কান্না পাওয়া, এটা প্রত্যেকটা মায়েরই হয় আসলে, আমার শুধুমাত্র না। হঠাৎ হঠাৎ কান্না পাওয়া, বাচ্চার যে মানে বাচ্চার সাথে যে বন্ধনটা, সেই বন্ধনটাও তৈরি হতে পারে না ওই সময়, ওই ডিপ্রেশনের কারণে। তখন আমি ভাবলাম যে আমি আসলে বিতার্কিক ছিলাম। আমার বিশ্ববিদ্যালয় ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তো আমার কেন্দ্রীয় বিতর্ক সংগঠনের আমি সহসভাপতি ছিলাম। তো যেই মানুষ আমি 10,000, 15,000, 20,000 মানুষের সামনে উপস্থাপনা করতাম, বিতর্ক করতাম, সেই মানুষ একটা মানে বদ্ধ খাঁচার মধ্যে এই বন্দিত্বটা আমি নিতে পারিনি। এটা আমার জীবনে একঘেয়েমিতা আসলে। এই একঘেয়েমিতা থেকে ডিপ্রেশন থেকে আসলে আমি তখন ভাবছিলাম যে আমি আসলে কি করব, কারণ আমার বাচ্চাকে তো আসলে আমি মেয়েদের কাছে রেখে জবও করতে পারছি না। আমাকে জব মানে আমি ওটা প্রেফার করিনি আসলে দিন শেষে মা হিসেবে। তো এরপরে আবার এই 10-এ 10-এর যাত্রাটা শুরু হয়। 2025-এ গত বছর আগস্ট মাসে আমার বাবা মারা যান। আমি আবার ডিপ্রেশনে পড়ে যাই। তো এই যে একঘেয়েমি, আবারও মনে হচ্ছিল যে আমার বাচ্চার পেছনেই সময় দিচ্ছে, এই যে একঘেয়েমি জীবন। এরপর আমার কাছে মনে হলো যে যারা আমার মানে পেজের যারা আপুরা থাকেন, আমার বাবা মারা যাওয়ার পরে আমি আসলে সবকিছু ছেড়ে ছুটে বসে থাকি, যে প্রায় 3-4 মাস আমি কোনো কাজই করতে পারি। এরকমটা হয়। তো পরে এই আপুরাই আমাকে নক দিতে থাকেন যে আপু শাড়ি দেখান, শাড়ি নিব। আমার তো প্রচুর, আমার কিন্তু পেজ আসলে সবাই বলে যে কিভাবে ঠিক আছে। আচ্ছা, আমরা একঘেয়েমি কাটাতে এসেছি, তো একটু মানে বুঝতে পারছি যে আপনার অনেক কিছু বলার আছে, আমরা ভাগে ভাগে শুনি, ঠিক আছে? ইমি খন্দকার। আচ্ছা, একঘেয়েমি বলতে আসলে আমার কাছে একঘেয়েমিতা এখনো পর্যন্ত মনে হয়নি লাইফে।
কারণ হচ্ছে আমার কাজটাই হচ্ছে কথা বলা। আমি একজন ব্র্যান্ড প্রমোটার। আমার কাজ হচ্ছে একটা ব্র্যান্ডকে উপস্থাপনা করা, এবং ছোটবেলা থেকে আসলে এই কথা বলা নিয়ে অনেক বেশি কাজ করেছি। এবং এই কথা বলাটাকে আমি বিভিন্ন ভ্যারিয়েশনে আসলে আমি এটাকে কাজে লাগিয়েছি। যেমন বিভিন্ন ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করেছি একদম শিশু শিল্পী থেকেই। তো আমার তার মানে এরকম কি হয়েছে যে বাসায় খুব কথা বলছেন, কেউ এসে বলল যে এই তুই এত বকিস কেন? খুবই ইন্টারেস্টিং একটা কথা বলেছেন। ছোটবেলা থেকে একদম ইন্টার ফার্স্ট ইয়ার পর্যন্ত আমি একদমই কথা বলতাম না। ও আচ্ছা। একদমই কথা বলতাম না, এবং এটার জন্য আম্মু আমাকে বকাও দিত যে তুমি কথা কেন বলো না, তুমি এত চুপ করে কেন থাকো। আর এখন আমি এত বেশি কথা বলি, লাইক আমার সামনে এক ব্র্যান্ড ওনার কোনো একটা প্রোডাক্ট রেখেছে, আমি ইনস্ট্যান্ট মানে 1 ঘন্টা ওটা নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করব। মানে আমি জানি না মানে এখন এত কিভাবে কথা বলতে পারি। আর ছোট থেকে কম কথা বলতাম, কিন্তু একটু গুছিয়ে কথা বলার ট্রাই করতাম। আর আমার হোম ডিস্ট্রিক্ট যেহেতু যশোর, সো এখানকার মানুষ একটু সুন্দর করে কথা বলে, এটা আসলে একটা প্রচলন আছে। তো আমার কাছে আসলে জীবনে এখনো একঘেয়েমিতা হয়ে ওঠেনি, কারণ আমি আমার প্রফেশনের ভেতরেই বিভিন্ন ভ্যারিয়েশন খুঁজে নিয়েছি। এবং আমার এই কথা বলার মাধ্যমে হচ্ছে আমি ব্র্যান্ড প্রমোশন থেকে শুরু করে উপস্থাপনা বা হচ্ছে আমি আরজি হিসেবেও কাজ করছি রেডিও কার্নিভালে। সো সব কিছু মিলিয়ে আসলে এখনো পর্যন্ত একঘেয়েমিতা আমার জীবনে হয়ে ওঠেনি। আর আমি চাই যে আমার এই কথা বলার মাধ্যমে আসলে আমি আমার কাজের সেক্টরটা বিভিন্ন সেক্টরে আসলে আমি কাজ করে যেতে চাচ্ছি এই কথা বলার মাধ্যমেই। বাহ, তার মানে অনেকটা এরকমও হতে পারে যে ছোটবেলায় না বলা কথা ওগুলো ভিতরে এত বেশি জমেছিল ব্যাংক অ্যাকাউন্টের মতো, এখন এগুলি সব ক্যাশ করা হচ্ছে। অনেক ধন্যবাদ ইমি। মিতা আপু। জি, আমি ফরিদ ইয়াসমিন মিতা, আমার ছোট্ট একটা পেজ আছে সুজানা বুটিক্স। বাহ। তো একঘেয়েমিতা আমি ইমি আপুর কথাতে আমিও একমত। তো ছোট সময়ে মেয়ে ছোট স্কুলে নিয়ে যেতাম, বসে থাকতাম, তখন চিন্তা করতাম যে আচ্ছা বসে থাকি, তো পাশে একটা ভাবি ড্রেস সেল করতো আর কি। আচ্ছা। তো বসে থাকতে না আসলে কেমন জানি লাগতো, যে দেখতাম ওই ভাবিটা আবার সুন্দর করে কথা বলতেছে, তারপরে ড্রেস গুলা দেখাচ্ছে। তা এক সময় আমিও বললাম যে কি করো, আমাকে একটু সাথে নাও। তখন বলে করবা, যে হ্যাঁ করবো। ঠিক আছে তাহলে আসো, মানে পার্টনারে আসো। বাহ। তো এই যে পার্টনারে একটু একটু ইনভেস্ট কত সর্বোচ্চ মনে হয় আমি কত 10,000 টাকা মনে হয় দিয়েছিলাম ভাবিটাকে। তো দুজনে মিলে করতে করতে তো ভালো দেখলাম যে সারা পাচ্ছি, আত্মীয় স্বজনকে বলতেছি। তখন আমার হাজবেন্ড আমাকে একটু দিছিল যে মেয়ে এখন ছোট, তুমি কেন এগুলা করতেছো? আমি স্কুলে যে বসে থাকি ভালো লাগে না, একটু করি না, সমস্যা কি, আর তোমাকে তো টাকা দিতে হবে না। ঠিক আছে তুমি যদি পারো করো। তো দেখা গেছে আমি একদিন আমার মনে আছে 2টা 3 পিস সেল করতে গিয়ে আমার 2টা 3 পিস হারাই ফেলাইছি। ওহরে। 2টা 3 পিস হারাই ফেলাইছি। তখন আমার হাজবেন্ড খুব রাগ হয়েছে, বলছিলাম না পারবে না, আবার কেন গেছো, মন খারাপ হয়েছে। তারপরে 2-3 দিন আমি আর ভাবি ফোন দেয় আসো না আসো না, আমি কই না ভাল লাগে না, আমি পারবো না, কারণ জামা কাপড় হারাই ফেলাইতেছি। পরে না এগুলা হবেই, শুরু করো। আমি 2015 সালের থেকে বিজনেসটা চালু করছি, তো আপাতত এই পর্যন্ত আসছি। অনেকটা দূর। হ্যাঁ অনেকটা দূর। তাহলে মানে 3 জনেরই মোটামুটি 3 রকম জানি আছে, এই দুজনের আবার একটু মিলেও গেছে, তাই না? তো এই যে ফিরে আসি, হ্যাঁ, মানে অনেক বলার কথা আছে, অনেক বলার মতো বিষয় আছে। মানে আজকে আমাদের বিষয়ের সাথে একেবারে মানে পুরো মিলেমিশে একাত্ম হয়ে গেছে। আমরা কোথায় যেন ছিলাম, তার আগে একটু আমি আপনার হাজবেন্ডকে 10-এ 10 দিতে চাই, কারণ আপনার কথার মধ্যে দিয়েই যেটা বলেছিলেন যে উনি আপনাকে সাহায্য করেছেন, অথবা মৌখিক একটা যে সান্ত্বনার বিষয় থাকে যে তুমি পারবে, যেটা এই যে আপু বলছিল, ফরিদা আপু বলছিল যে ওনার হাজবেন্ড একটা সময় বিরক্ত হয়ে বলেই ফেলেছে যে তুমি পারবে না, কিন্তু তুমি পারবে, এই বলাটাও কিন্তু অনেক বড় ব্যাপার। তো সেই যে বলাটা শুরু হলো, একজন মানুষ পাশে দাঁড়ালো, তখন কি একঘেয়েমি একটুখানি কাটতে শুরু করলো? সেটা তো অবশ্যই, কারণ আপনি যখন খুব একটা স্ট্রাগল পিরিয়ডের মধ্য দিয়ে যাবেন, তখন পাশে যখন কেউ দাঁড়ায়, পরিবারের সাপোর্টটা অনেক বেশি দরকার। আসলে পরিবারের সাপোর্টটা থাকলে আপনি যে কোনো কাজই আসলে চারিদিকটা একদম সহজ সুন্দর হয়ে যায়।
পরিবারের উপরে আসলে কিছু কিছু। নেই। এমি, পরিবার কিভাবে সাহায্য পরিবার করে? আসলে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, মাস্টার্সে অ্যাডমিশন নিব, আর ছোটবেলা থেকেই আসলে আমি সাংস্কৃতিক একটা ফ্যামিলি পেয়েছি। তো ছোটবেলা থেকে আমার বাবা মা দুজনই অনেক বেশি পছন্দ করতো যে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস অবশ্যই থাকতে হবে। ছোট থেকেই নাচ, গান, কবিতা, আবৃত্তি সব কিছুই শেখা হয়েছে, কিন্তু লাস্ট পর্যায়ে এসে আসলে এই কথা বলার সেক্টরটাকেই আমি বেছে নিয়েছি। আর আমি ডিবেট করতাম, আমি বন্ধু সভার ওখানে আমি ডিবেট করতাম এবং ওখানে আমি মানে উইনারও হয়েছিলাম প্রথম আলো বন্ধু সভার ডিবেটে। তো আসলে ফ্যামিলি থেকে সবসময় সাপোর্ট পেয়েছি। আম্মু আমাকে খুবই অনেক বেশি সাপোর্ট করেছে, মানে পরিবার কখনোই একঘেয়েমিটা আসতে দেয়নি? একঘেয়েমিটা জীবনে? আসতে দেয়নি। এবং আমার আম্মু উনিও একজন সাংস্কৃতিক জগতেরই মানুষ ছিলেন বলতে আমার আম্মু লাস্ট ইয়ার মারা গেছেন। ও, তো আম্মুর কাছ থেকে সবসময় সাপোর্ট পেয়েছি এবং এখন আলহামদুলিল্লাহ যতটুকু কাজ করছি বা যা কাজ করছি আসলে ভালো লাগে, আবার একদিক দিয়ে খারাপও লাগে, কারণ যে মা আম্মুকে যদি এখন দেখতেন, হ্যাঁ। আম্মু যদি দেখতো হয়তো অনেক হয়তো না, সে খুশি হতো অনেক বেশি। অবশ্যই। কারণ হচ্ছে আমার এই কথা বলার মাধ্যমেই আমি চাই বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করি বা ইন ফিউচার ভালো কিছু করি। আর হচ্ছে কথা বলতে খুবই ভালো লাগে আমার, যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করাটাই আসলে আমার মূল কাজ। মানে কথা আসলে কথার ভিতরেও কথা থাকে, কথা থাকে। সেই কথাগুলি যখন বেরিয়ে আসে তখন মনে হয় আসলে একঘেয়েমি নামক যে ব্যাপারটা সেটা থেকে একেবারেই মুক্তি পাওয়া সম্ভব। আর আমাদের ওই যে- একটুখানি হ্যাঁ। বিরতিতে যেতে হবে, বিরতি অবশ্যই। থেকে এসে মিতা আপার কাছে আবার ফিরবো। হ্যাঁ, যাচ্ছি বিরতিতে, একটু পরেই ফিরে আসছি, সেই পর্যন্ত সাথেই থাকতে হবে। ফিরে এলাম বিরতি শেষে লেডিস ক্লাবের আড্ডার দেশে, এবং আশা করছি সবাই সাথে আছেন। আর যথারীতি আমরা এখানে যে তিনজনকে পেয়েছিলাম, তিনজনের অনেক কথার মালা দীর্ঘ হয়ে যাচ্ছে, তাতে সমস্যা নেই, কারণ আমাদের তো মূল কাজই হলো একঘেয়েমি কাটাতে হবে জীবন থেকে। তো মিতা আপার কাছে যাওয়ার কথা ছিল আমার। এই যে ঘরে, মানে আসলে তো আমাদের ঘর থেকেই জীবনটা শুরু হয়, তাই না? সকাল শুরু হয় ঘর থেকে, রাত্রিও শেষ হয় ঘরে। তো আসলে একঘেয়েমিটা কিন্তু বাহিরে নয়, একঘেয়েমিটা আসলে ভেতরে। একে হলো নিজের ভেতরে, দুই হলো ঘরের ভিতরে। সেটাকে কিভাবে অতিক্রম করা যায় বা করছেন আপনি? অতিক্রম করা যাচ্ছে, করতেছি হচ্ছে আমার বাসায় কিছু বিড়াল আছে, সারাদিন বাবা। ওদের সাথে মানে 3 ঘন্টা ওদের পিছনে সময় দিতে হয় আমার। হ্যাঁ, এবং ওরা তো অনেকটা মানে মানুষের মতোই। ওরা মানুষ বলতে, আমার একটা মেয়ে বিড়াল আছে যেটা মা বিড়ালটা, ও মনে হবে কি যে আমি ওর মা। আহা, মানে ওর শরীরে যদি জ্বর আসে তাহলে ও এমনভাবে আমার পিছনে পিছনে ছুটবে, সব কাজকর্ম রেখে আমার কিন্তু ওকে নিয়ে শুতে ওকে হবে। নিয়ে, আহা। এটা কিন্তু কেউ যদি না দেখে ভাববে যে এটা কি বিড়াল আবার এরকম করে কিনা। না করে আমি একটুখানি দেখেছি, আমার বোনের বাচ্চারা একটা বিড়াল পালে, তো ওদের 3 ভাই বোনের মধ্যে যে বড়, তাকে ওরকম ও মার মতো, এই যে কথাটা বললেন আপনি, মার মতো দেখে, এবং এখানে ঘাড়ে মাথা দিয়ে আমি অবাক হয়ে যাই, একদম বাচ্চাদের মতো হেলে পড়ে মানে গলে যাচ্ছে পুরো আর কি। মোট কথা শরীরের সাথে তাকে মানে মিশায়া শুতে হবে বাচ্চার মতন। আহা। এত মানে এখন আমার আসলে ওরকম নিজের খারাপ বাচ্চা লাগে না। কয়জন? আমার নিজে এক মেয়ে। এক মেয়ে আছে। হ্যাঁ, আচ্ছা, ভার্সিটিতে আর ওরা পড়ে। কয়জন? ওরা 9 জন। ও বাবা, মানে 10 জনের সংসার। হ্যাঁ, আমার আগে ছিল না, তো এখন 4-5 বছর ধরে আমি এদের সাথে মানে মিলে গেছি। তার মানে একঘেয়েমি বলতে আমি আমার নাই। বুঝতে পারছি আপনার জীবনে না, একদমই হ্যাঁ। নেই, মানে থাকার কোনো কারণও নাই। না। তাহলে আমি বরং ফিরে আসি দিনার কাছে। হ্যাঁ, বলেন তো কোথায় যেন ছিলাম আমরা? আমি ছিলাম হচ্ছে যে আমার লাস্ট ইয়ার আমার বাবা মারা গেলেন। বাবা তো মারা গেছেন। এরপরে আসলে আমি আবারও আমার কাজে ফিরি। তো কাজে যখন আমি আবার ফিরি, আসলে আবার কর্মই মুক্তি একটা কর্মই কথা মুক্তি। আছে না? মানে এটা আমার কাছে যেটা মনে হয় যে আপনি যত ব্যস্ত থাকবেন, একঘেয়েমিতে আপনাকে ছুতে পারবে না। আপনি যত ব্যস্ত থাকবেন না, তত আসলে আপনার মনে অনেক প্রশ্ন জাগবে, প্রশ্নের উত্তর আপনি নিজে নিজে বানাবেন, তারপর আবার একঘেয়েমি হয়ে যাবেন, তারপর ডিপ্রেশন চলে আসবে। এইটাই আসলে।
আর বাবু এখন কেমন আছে, কত বড় হয়েছে? আমার বাবুর বয়স হচ্ছে প্রায় 2.5 হবে আর কি, এপ্রিল আচ্ছা, মাসে 2.5 হবে। তার মানে তো টুকটাক কথা বলতে হ্যাঁ, শিখেছে। টুকটাক মানে অনেক কথাই বলে, অনেক কথাই প্রতিদিনই বলে। অনেক কথা বলে। আর শিশুদের জীবনে তো আসলে কোনো একঘেয়েমি না, নেই। না, না, তো ওই শিশুর সাথে থাকলে শিশুর মায়েরও আমার ধারণা যে একঘেয়েমি একেবারেই কেটে যায়, জীবন থেকে চলে যায়। কেটে যায় কি আপু, এটা আমার কাছে যতটুকু মনে হয় যে আমি যেহেতু আমার বাচ্চাকে একা সামলাতে হয় আসলে প্রতিদিন, তো যখন আপনি একঘেয়েমিটা হয় কি যে ওর সাথে থাকতে তো ভালোই লাগে, বাচ্চাদের সাথে ভালোই থাকতে লাগে। তো ভালোই লাগবে। তো কিন্তু যেটা হয় যে আপনি যখন একই কাজ বারবার করছেন, বাচ্চাটার সাথে করছেন, তখন আসলে কি আপনার মানসিকভাবে আপনি আসলে ওই জিনিসটা নিতে পারবেন না। এটা সব মাদেরই হয়তো বা হয়, আমি যত মানুষের সাথে আসলে মিশেছি আমার কাছে এটা মনে হয়। তখন মনে হয় কি একটু ছুটি যদি পেতাম, একটু যদি মোবাইল চালাতে পারতাম, একটু যদি খেতে বাইরে চলে যেতে পারতাম, এটা ভাল লাগে, এটাই আসলে। আচ্ছা আচ্ছা, এটাই হ্যাঁ, মনে হয় আর আমি কি। বুঝতে পেরেছি। আর এই যে আপনি যে কথাটা বলছেন না যে সব মায়েদেরই বোধহয় হয়, আসলে কিন্তু সব মায়েদের হওয়ার কথা না। আচ্ছা, মানে এক এক মায়ের জীবনযাত্রা এক এক রকম, তো এক এক রকম। জীবনযাত্রার সাথে মিলে আসলে এটা এটা মনে হয়। আমি যদি নিজের কথা বলি, আমি কিন্তু খুব অল্প বয়সে মা হয়েছি, আচ্ছা, আচ্ছা। এবং আমার বাচ্চাটাকে আমার কাছে একদম জীবন্ত পুতুল মনে হতো। যদিও কোনো রকম মানসিক শারীরিক প্রস্তুতি ছাড়াই মা হয়েছি, তারপর মা হওয়ার পরে জগৎটা একদম বদলে গেল। মনে হলো যে আমি খেলনা পুতুল বাবার বাড়িতে রেখে শ্বশুর বাড়িতে এসেছি, আর শ্বশুর বাড়িতে আসার পরে কিছু দিনের মধ্যে আল্লাহ আমাকে একটা জীবন্ত পুতুল দিয়েছে। তো এই যে একটা মানসিক ব্যাপার, আমার কখনো বাচ্চার ব্যাপারে, সন্তানের ব্যাপারে, মানে আমি নিজে বলতে পারি, খুব জোর গলায় বলতে পারি, আমি আমার বাচ্চা না, অন্যদের বাচ্চাও পেলেছি, আমার কখনো বাচ্চাদের বেলায় কেন জানি কোনো একঘেয়েমি আসেনি বা আসতে দিইনি। না, আপনাকে কিন্তু এখান থেকে বের হয়ে আসতে হবে। না, না, এটা বের কিন্তু হয়ে আমরা আসছি। গল্প বলছি, হ্যাঁ, তাই না? অবশ্যই, গল্প, কিন্তু এখন নিশ্চয়ই আমরা হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। ভীষণ রকমের মানে মুক্তির আনন্দে, হ্যাঁ, যাহা কি আনন্দ আকাশে আকাশে বাতাসে। বাতাসে। তাহলে আবার যথারীতি এইভাবে আমরা বালিশ পাচিং এর মতো। হ্যাঁ, কোন টপিক নিয়ে কথা বলবো? মানে যেটা ভালো লাগে, যেটা আচ্ছা। বললে মনে হয় যে আমার জীবনে কোনো একঘেয়েমি নেই। হ্যাঁ, কারণ আমাদের আচ্ছা। বন্ধুরা যারা ক্যামেরার পিছনে আছেন, তারা কিন্তু আজকে অনেক কিছু দেখবে, অনেক কিছু শিখবে। রাইট। আচ্ছা, আপু বললেন যে আপুর বিড়াল আছে, তো এখানে আমি একটু বলি, আপুর কয়টা আছে বললেন? 9টা। আমার 12টা আছে। ও ভাগ্যবান। তো আসলে আমার একঘেয়েমি তো অবশ্যই নেই। বিড়াল, মানে বিড়াল এটা আমার কাছে একটা ইমোশন। লাইক বিড়াল, কুকুর আমি খুব বেশি ভালোবাসি। কুকুর যেহেতু আমার বাসায় পোষাটা আমাদের ঠিক না, রাখা সম্ভব হ্যাঁ, না। আমি বাহিরে দেখলে খুব ভালোবাসি, খাবার দেই তাদেরকে, কিন্তু বিড়াল যেহেতু আমাদের অ্যালাও আছে, সো বিড়ালের প্রতি আমার আম্মুর একটা ভালোবাসা ছিল, সেই সুবাদে আমারও ভালোবাসা অনেক এসেছে, এবং আমার বাসায় 1টা 2টা 3টা করতে করতে 12টা বিড়াল হয়ে গেছে। এবং আমার বাসায় এসে যদি কেউ বিড়াল নিয়ে কোনো কথা বলে, সে ওই দিন থেকে আমার কাছে শত্রু হয়ে যায়। এরকম। কারণ বিড়াল নিয়ে কোনো কথা বলা যাবে না। আমি পালবো। তো আমার কথা হচ্ছে, বিড়ালটা সত্যি অর্থে ডিপ্রেশন কমাতে অনেক বেশি সহযোগিতা করে, আমি মনে করি। একদম। এবং ওরা এতটা, মানে ওদের দিকে তাকালে এত বেশি শান্তি লাগে আমার, মানে আমার খেতে দেরি হয়েছে, বাট ওদেরকে খাবার দিতে আমি কখনোই দেরি করি না। লাইক আমার কাজ থাকলেও মুখে চাইতে পারে না, তো ওরা চাওয়ার আগেই আসলে চাইতে পারে, এসে ম্যাও ম্যাও তাকে সে বোঝায় এখন আমার খেতে হবে। যারা পালে, যারা তারাই একমাত্র মায়ের জায়গাটা নেয়, তারা বুঝে, তারাই ওদের ল্যাঙ্গুয়েজটা আসলে বোঝে। তো আমার লাইফে আসলে একঘেয়েমি নেই, আর ডিপ্রেশন বলতে একদমই নেই আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে আমি যখন ওদের দিকে তাকাই, তখন আমার আসলে ডিপ্রেশনগুলো অনেক বেশি কমতে থাকে। আর বিড়ালের প্রতি যাদের ভালোবাসা আছে, তারাই একমাত্র বুঝবে যে ওদেরকে আসলে, মানে ওরা আমাদের কাছে কি, মানে কোনোভাবেই ওদেরকে ইগনোর করা যায় না, একদমই ইগনোর করা যাবে না। এবং ওদের জন্য দেখা যায় অনেক জায়গায় যাওয়া ক্যান্সেল করে দেই আমরা, লাইক ঢাকার বাইরে যাব, ওরা কি করবে, কোথায় থাকবে, ওদের মানে ওদেরকে কারা খেতে দিবে, কে খেতে দিবে, তো এই সব কিছু মিলিয়ে আসলে অনেক কিছু ক্যান্সেল করা হয়। আর আমি সবসময় চেষ্টা করি যে আমি যে সেক্টরে আছি, লাইক ব্র্যান্ড প্রমোটিং, এই সেক্টরে থেকেই আসলে আর নিজের লাইফে কতটুকু একটু নতুনত্ব আনা যায়, এটার চেষ্টা আমি সবসময় করি। এবং আমার নতুনত্ব আনার চেষ্টা করা লাগে না, আসলে আমার বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ হয়, বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স আমি তখন গ্যাদার করতে পারি, কারণ এক একটা ব্র্যান্ডের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স এক এক রকম। তো আসলে একঘেয়েমিটা একদমই আমাকে এখনো পর্যন্ত ছুঁতে পারেনি।
তার মানে আমরা দুজন বিড়ালের মা পেলাম। একদম ক্যাট মাদার। আমি আরেকটু বলি, সেটা হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেলরা আমাকে ক্যাট মাদারও বলে থাকে, আচ্ছা। যে লাইক তোর বাসায় এত বিড়াল, মানে মানুষের থেকে মানে ওটা বিড়ালের বিড়ালের সংখ্যা বাড়ি আর বেশি। কি, হ্যাঁ, হ্যাঁ। বিড়ালের বাসা হয়ে গেছে। আমার যে রুমেই যাই সেই রুমেই আমার বিড়াল থাকে। হ্যাঁ, ক্যাট মাদার, এবং এটা হিসেবে প্রাউড ফিল করি। বাহ। আপনার বাবুর নাম কি? আমার বাবুর নাম হচ্ছে, ওর পুরো নাম হচ্ছে শান শেরজিল আহমেদ, আর ওর ডাক নামটা খুব সুন্দর, দ্রিক। বাহ, এটা কে রেখেছে? দ্রিক ওর পুরোটাই ওর বাবা রেখেছে। ওর বাবা রেখেছে। আচ্ছা, তার মানে ওর বাবা দেখি 10-এ 10 পেয়েই যাচ্ছে সব কিছুতে। এই জন্য ওর ইয়ার ব্র্যান্ডের নাম যে 10-এ 10 একেবারে। এটাও তার দেয়া নাম। ও আচ্ছা আচ্ছা, তার মানে এখন আমরা বলতে পারি যে আপাদমস্তক যিনি বসে আছেন তিনিও 10-এ 10 পেয়ে বসে আছেন একদম। আর নিজের মেয়ে কি কখনো বলে যে মা তুমি ওদের বেশি মা হয়ে গেছো, আমার মা একটু কম? না না না, এটা বলে না বলতে, আমার ওই প্রথম বিড়ালটা আমার বাসায় নিয়ে আসছিল, তো আমার প্রথম একটা বিড়াল মারা গেছে, আহা। পুচু নাম ছিল। ওই বিড়ালটা মারা যাওয়ার পরে না আমার হাজবেন্ড ওপেন হার্ট সার্জারি রোগী, কিন্তু আমার হাজবেন্ড পুরা একেবারেই অন্যরকম হয়ে গেছে, পুরা মানে কি বলবো, মানে মানসিক রোগীর মতন হয়ে গেছিল ওই ওই বিড়ালটা মারা যাওয়ার পরে। তো আমি ওই যে বিড়ালকে অনেক চিকিৎসা করাইছি, কিন্তু ওকে আমি বাঁচাইতে পারি নাই। আহারে। তারপরে একটা সপ্তাহ মনে হয়েছিল যে আমরা মা মেয়ে ভাত রান্না করি, ভাত মানে নষ্ট হয়ে গেছে এরকম, মানে কি বলবো আসলে এটা মানে বিড়াল যারা এটা থেমে গেছে, হ্যাঁ বলা হয়ে গেছে বলে জীবন। কাউকে বোঝানো যাবে না যে এই জিনিসটা আসলে কি। আমার হাজবেন্ড তো হাউ মাউ করে কান্না করতেছে, মারা গেছে। আহা। সবাই চলে আসছে, ভাবছে মানুষ মারা গেছে। তারপরে আমার মেয়ে পরে এক সপ্তাহ দেখে, তো আমি খালি বাইরে যাই, আমার ভালো লাগে না, আমার মেয়েরও ভালো লাগে না। আমার মেয়ে আবার আরেকটা বিড়াল নিয়ে আসছে। এই মা বিড়ালটা আমার এখন মা বিড়াল হয়েছে, ওরই বাচ্চা 9টা, তো বাবা আছে। তো এখন আল্লাহর রহমতে মানে আমাদের ঘরটা খুব সুন্দর, কোনো ঝামেলা নাই, কোনো কিছু নাই, যে যখন যে পারতেছে সবাই কাজকর্ম করতেছে ওদের 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 পিছনে। ওদের পিছনে। হ্যাঁ, মেয়ে বড় হয়ে গেছে, মেয়ে করতেছে, মেয়ে তার মানে ভার্সিটিতে মেয়ে যাচ্ছে। মোটামুটি 9 ভাই বোন পেয়ে খুব হ্যাঁ হ্যাপি হ্যাঁ আছে। কিন্তু ও যে ইমি আপু বললো যে বিড়ালের কথা যদি কেউ বলে তখন আমাদেরও কিন্তু মেজাজ খারাপ মেজাজ হয়ে খারাপ যায়, হয়ে যায়। এবং কি আমার বিড়ালকে যদি কেউ মানে বিলাই বলে, অনেক আছে না যে তোমার বাসায় তো অনেকগুলা বিলাই, আমি কি না বিলাই বলো কেন, Right. বিলাই বললেই আমার মানে পায়ের রক্ত মাথায় উঠে যায়। হ্যাঁ, আমি মাঝে মাঝে বিল্লি বাচ্চা বলি, এবং আমার ওই যে বোনের বাচ্চারা যে পালে, তো আমি আগে ওদের বাসায় কম যেতাম, মানে সময় হতো না, তো এখন একটু সময় হয়েছে, যদি তবে একটু না ওরা না তাড়াতাড়ি যাই। ঘরে থাকলে কেন জানি না, মানে কেন জানি কোনো ঘরই খারাপ থাকতে পারে না। না, এটা একটা সুন্দর কথা, পরে বলছি। আমাদের আবার একটু বিরতিতে যাবার সময় হয়েছে। বিরতিতে যাচ্ছি এবং কথা দিচ্ছি সময় মতো ফিরে আসব, সাথেই থাকবেন। কথা দিয়েছিলাম ফিরলাম, কিন্তু এবার জলদি জলদি জুমের বন্ধুরা যুক্ত হয়ে যাও, কারণ অপেক্ষা করছে এখানে আরও 3 জন বন্ধু, তাদের সাথে কথা বলতে হবে। বাবারে, 12টা বিল্লির মা, 9টা বিল্লির মা, আর সাথে একটা মাত্র ড্রিকের মা। এখন ড্রিকের কিন্তু পাশে অনেকগুলা ড্রিকের ভাই বোন লাগবে। না, হাসির কথা না, যাক তবু হাসাতে পারলাম। হ্যাঁ, না না, অবশ্যই হাসাতে পারলাম তো। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই হ্যাঁ, হাসাতে আমার কেন পারবেন। জানি মনে হচ্ছিল যে হঠাৎ হঠাৎ স্যাড হয়ে যাচ্ছে, সে স্যাড হওয়া যাবে না। আর আমি কিন্তু খোঁজ নেব, 3 জনের বাসাতেই যাব, এবং ড্রিকের ভাই বোন কয়টা কতদিনে এলো, আমি যদি বেঁচে থাকি হিসাব করব, ঠিক আছে? তো ওই যে বাবা চলে যাওয়ার পরে আবার যে ফেরা মানেই তো ফেরা, যার কারণে আজকে আমরা এখানে আড্ডায় বসেছি একঘেয়েমি থেকে মুক্তি পাওয়ার যে বিষয়টা নিয়ে। তো বাবা চলে গেছেন, উনি স্বর্গে আছেন, আল্লাহ ওনাকে বেহেশতে শান্তিতেই রেখেছেন। আমাদেরকেও এই জীবন, জাগতিক জীবন কিন্তু কাটাতে হবে, কারণ ওই যে আজকের বিষয়টাই ওরকম যে একঘেয়েমি থেকে মুক্তি। তো ও কিভাবে ফিরলেন? মানে আব্বু যখন মারা গেল, আগস্টে মারা গেল 25-এর, তো এরপরে তো আমি বেশ কিছুদিন আসলে একটা ট্রমার মধ্যেই গিয়েছি, কারণ মানে
জীবন তো আসলে চলতে হয়, চলতে হয়। জীবনে যেহেতু আমার একটা বাচ্চাও আছে, তার জন্য হলেও জীবন সবচেয়ে চলতে বড় হয়, ব্যাপার কিছু এটা। করার নাই। তো এরপরে আমি অনেক রাত আমি ঘুমাতে পারিনি, সারা রাত আমি জেগেছিলাম, এরকম অনেক রাত আমার গেছে আসলে। তো এভাবে মানে যেটা হয় যে ওই যে বললাম যে ডিপ্রেশন থেকে, মানে ওই সময় কিন্তু আমার ডিপ্রেশন পুরোপুরি চলেই গিয়েছিল। হঠাৎ করে আমার বাবা মারা যান, একদমই হঠাৎ করে মারা যান। তো এরপরে যেটা হয় যে আমার কাছে মনে হচ্ছিল আমার কাজে ফেরাটা খুব দরকার, মানে পারছিলাম না আর একদম। নিজের সাথে নিজেই মনে হচ্ছিল জীবন যদি চলতে হয়, বেঁচে তো আছি, চলতে হবে, তো আমাকে তো আবার কাজ শুরু করতে হবে। আমার কাছে যেটা মনে হয়, আমি কাজ করতে খুব পছন্দ করি, আমি পরিশ্রম করতে খুব পছন্দ করি। তো যখন আমি পরিশ্রম করা শুরু করলাম, আমি কিন্তু কিছুটা হলেও আমি এখন একটু একটু করে ওভারকাম করছি। তো আজকে এই প্রোগ্রামে এসেও আমার আসলে মানে ওই একঘেয়েমিতা কাটানোর একটা অংশ কিন্তু আমার এই প্রোগ্রামটা, হ্যাঁ, যে আমি আমিও আজকে কথা সেটাই বলতে ভাবছি। পারছি, আমার খুব ভালো লাগছে যে আজকে আমি অনেক দিন পর হয়তো বা মন খুলে কথা বলছি। তো এই যে মানে বাবা মা মারা যায়, মানে বাবা মার মধ্যে কেউ একজন যখন মারা যান, এটা ওই যে আপু বলছিলেন, আপু বুঝতে পারবেন যে আসলে ওই সময়টাতে আপনি যেটা করবেন যে আপনি নিজের মধ্যে থাকতে পারবেন না আসলে, আপনি যত না, আবার চেষ্টা করেন আরেকটা যে মুভ অন মানে করাটা খুব কষ্ট। আপনার আরেকটা সমস্যা, সেটা হলো যে আপনি একা, আমি একা, হ্যাঁ, আমার ভাই বোন বাবা নেই। মার ভাই বোন থাকলে হয়তো এই ব্যথাটা ভাগাভাগি করা ভাগাভাগি যেত। করা যায়, এটাই। আর শ্বশুর বাড়িতে আবার বড় একা, একা। মানে সবকিছু মিলাই আসলে না না মনে হচ্ছে যে ওনাকেও বিল্লির মা হতে হবে। রাইট। দুইজন দুইটা ধার দিয়ে দিয়ে আর কি। না, চাইলে অবশ্যই আমরা অ্যাডাপশন দিতে রাজি আছি। বাহ বাহ, দারুণ আমার ছেলে ব্যাপার। বিড়াল খুব পছন্দ করে, আমার হাজবেন্ডও খুব পছন্দ করে ও, বিড়াল। তাহলে তো রাখাই যেতে পারে। যাক, আর তিনটা বাড়িতেই আমি যাব, ঠিক আছে? তিনটা অবশ্যই, বাড়িতেই ইনশাআল্লাহ। দেখতে যাব যে বিড়ালের সংসারগুলি কেমন হয়। আসলে ভীষণ মায়া, ভীষণ মায়ার জগৎ। ইমির তো তাহলে যতক্ষণ কথা বলেছি আমি নিজেই কিন্তু অনেকটা কি বলবো উজ্জীবিত হয়েছি। Thank you. সে যেভাবে বলছে, তাই না, যে তার কোনো ডিপ্রেশন নেই, তার বাচ্চাদের নিয়ে সে খুব ভালো আছে, এবং তার যে কর্ম, যে ব্র্যান্ড প্রমোটার, সেই কাজটাও তার এমন যে ভিতরে কথা জমা হবারও সময় নেই, তাই সময় না? নেই, খুব বেশি কথা বলতে হয়, মানে একটা সার্টেন টাইমের ভেতরে অনেক বেশি কথা বলতে হয়। লাইক আমাকে বলা হয়েছে যে আপু আমাদের একটা জাস্ট 20 মিনিটসের লাইভ হবে, আচ্ছা, তো 20 মিনিটসে আমি কন্টিনিউয়াসলি কথা বলছি। বা হচ্ছে আমার এমন অনেক সময় হয়েছে, লাইক আমি হোস্টিংও করেছি, উপস্থাপনাও করেছি, আমাকে স্ক্রিপ্ট দিয়েছে, বাট আমি স্ক্রিপ্ট দেখিনি, হয়তো জাস্ট একটু টপিকটা শুনে নিয়েছি, ওটা নিয়েই কথা বলছি। মানে আমি যেটা মনে করি যে এটা একটা গড গিফটেড, যে আমি গুছিয়ে কথা বলতে পারি, একদম একদম, এবং বলতে বলতে কিন্তু আরো সাবলীলতা চলে সাবলীলতা আসে। চলে আসবে। জি, আমার নিজেরই তো মনে হয় যে লেডিস ক্লাবের আড্ডা যা যদি প্রতিদিন হতো, তাহলে নিশ্চয়ই আরো practice হয়ে যেত। আমার সাবলীলতা আরো বাড়তো। জি। এবং নতুন নতুন যারা আসে তাদের কাছ থেকে আমি আসলে অনেক কিছু শিখি। আজকে শিখলাম, দিনার কাছ থেকে শিখলাম, ইমির কাছ থেকে শিখলাম, মিতা আপুর কাছ থেকে শিখলাম, মানে শিক্ষার শেষ নেই। এই যে কর্মই মুক্তি, আমি দিনাকে বলছিলাম যে একটি ধর্মগ্রন্থের কথা এটি, যে কর্মই মুক্তি, কর্মের মাঝেই সবকিছু থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়। তো আমাদের জীবনের এই যে মানে একঘেয়েমি, এটা কিন্তু অন্য কোনো বিষয়ে আসে না। যেমন আমরা যদি গান শুনতে থাকি, আমরা কিন্তু ঘন্টার পর ঘন্টা গান শুনতে পাবো। ও গান শোনা হয়? হ্যাঁ, গান ওরা পছন্দ, ওরা কিন্তু বিল্লি গাইতে পারি বাচ্চারা? না। কি বলছিলেন? বললাম গান শুনি। তখন ওরা কি করে? ওরা কিছু করে না তখন। ওরা কি গানটা বুঝে? না, ওরা গান বুঝে না, কিন্তু ওরা কার্টুন বুঝে। ও, কি হ্যাঁ, কি দারুণ ব্যাপার। লাইক হচ্ছে স্ক্রিনে যদি কোনো কার্টুন প্লে করে দেয়া হয়, ওটা ওরা আই কন্ট্যাক্ট করে, ডানে যাচ্ছে, বামে যাচ্ছে, উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, মানে ওদের ফেস তখন এরকম এরকম হতে থাকে। ও বাবা, কি দারুণ একটা নতুন বিষয় হ্যাঁ। শিখলাম, তাই না, যে ওরা কার্টুন দেখে। হ্যাঁ, আমার মেয়ে তো যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ে, তো আসার সময় যমুনার থেকে কিন্তু আমার মেয়ে অনেক খেলনা কিনে নিয়ে আসে। হ্যাঁ। অনেক বাচ্চাদের Cat মতন toys, হ্যাঁ, খেলনাগুলো খেলনা থাকে নিয়ে আসে। ওদের, আমি ও জানি। ওদেরকে নিয়ে এগুলা খেলে। বাহ, ওরা সব বুঝে, সব। ওদের বল আছে, ফিশ আছে, অনেক কিছু খেলনা আছে, জামা আছে, সুন্দর সুন্দর জামা। ও বাবা, কি দারুণ ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, নিতে হবে আপনাকে আমার বাসায়। একদম একদম, আমি যাব, আমরা সবাই মিলেই যাব, সবাই মিলেই যাব। সবাই মিলেই যাব। আচ্ছা, আর কি করা হয়? আচ্ছা, আর হচ্ছে আমার ব্র্যান্ড প্রমোশনের পাশাপাশি আমি স্টাডিটা, মাস্টার্সটা আমার এখনো বাকি আছে, ও, ওটা আচ্ছা, করব। জি, আর হচ্ছে ওই যে বললাম কথা বলার সেক্টরে এই কাজ, আর আমি মাঝখানে একটা বিজনেস ওপেন করেছিলাম, বাট ওইটা এখন একটু স্টপ আছে।
মাঝখানে মনে হয়েছিল যে আমি এত এত ব্র্যান্ডের সাথে কাজ করছি, এত নিজেই কেন? ব্র্যান্ডের লাইভ করছি, নিজেই কেন একটা ওপেন করি না। তো আমার ওইটা হচ্ছে ড্রেসের বিজনেস ছিল, মাঝখানে আমি কিছু অর্নামেন্টসেরও বিজনেস করেছিলাম। তো আসলে ওইটা করতে করতে কিছুদিন স্টপ রেখেছি। ইন ফিউচার অবশ্যই বিজনেস ওয়েমেন হওয়ারই ইচ্ছে আছে, ব্র্যান্ড প্রমোশনের পাশাপাশি ইচ্ছে আছে যে একটা বিজনেস করব। আসলে জবের দিকে, জব সেক্টরে যাওয়ার ইচ্ছেটা এখনো পর্যন্ত নেই, কিন্তু কারণ ইচ্ছে আছে। অতগুলি বাচ্চাকে কে দেখবে জবে গেলে? হ্যাঁ, ওদেরকে এখনো টেনশন হয়, লাইক কাজের জন্য বাইরে বের হলেও টেনশন হয় যে টেনশন বলতে খাবার দিয়েই আমার বের হওয়া হয় বেসিক্যালি। তো ইচ্ছে আছে যে বিজনেস ওমেন হব এবং ব্র্যান্ড প্রমোটিং নিয়ে আসলে আরো দূর এগিয়ে যাওয়ার ইচ্ছে আছে বাহ। ইন ফিউচার। আর দিনা কি 10-10ই থাকবেন? আমি এখানেই থাকতে চাই, যেহেতু আমি আমার কাজের পাশাপাশি আমার ছেলেকেও দেখতে পারি, আমার চোখের সামনে থাকে আমার ছেলে, আমি কাজ করি, এটা হচ্ছে একদম। সবচেয়ে বড় সুবিধা। তো আর সেই চাকরিটা জায়গায়- এখন করা হচ্ছে না, না? চাকরি তো করছি না, বাবুর জন্যই করছি না আর কি। আচ্ছা আচ্ছা, আর আমার বাবুর কাছে- চাকরি? বাবুর চাকরি তো বাবুই 24 এখন ঘন্টা। boss। হ্যাঁ, তো এটা আমার এই সেক্টরটাকে আরো বেশি ভাবে যদি আমি একটা শোরুম দিতে পারি, এটার জন্য দোয়া করবেন আপু বাহ, অবশ্যই, যাতে অবশ্যই আমি অবশ্যই। শোরুম দিতে পারি এবং এই বিজনেসটাকে আমি আসলে অনেক দূর নিয়ে যেতে চাই, আসলে এইখানেই আমি থিতু হতে চাই আর কি এই ক্যারিয়ারে। বাহ, খুব সুন্দর। তো একসময় বিতার্কিক ছিলেন, কবিতা আবৃত্তি করা হয়? হ্যাঁ, কবিতা না আপু, আমি কবিতা আবৃত্তি বহু বছর আগে করি না, এখনো করতে আসলে অনেক বছর, করা সেটা হয় না? সেটা অনেক গান বছর। তো শোনা হয়? গান শুনি, গুনগুন করে গান গাওয়া শুনি হয়? বলতে হচ্ছে এখন গান শুনতে হয়, কার্টুন দেখতে হয় আর কি। সারাদিন বাচ্চাদেরই গান শুনতে হয়। আচ্ছা আচ্ছা, মানে এখন মা বাবু হয়ে গেছে আর কি, বাবুর সাথে থাকতে আমার থাকতে। সারাদিন আমার টিভিতে অন্য কোনো গান খুঁজে পাবেন না। বাহ, অসাধারণ ব্যাপার। তিনজনেরই তিনটা দারুণ মানে বাচ্চা সংসার আর কি। এবং আমার ধারণা যে তিনজনেই খুব দারুণ সময় পার করেন। অবশ্যই। একদম। এই যে এখন আমরা আসছি, আড্ডা দিচ্ছি, হ্যাঁ, এই সময়টাও কিন্তু একটা পারিবারিক আনন্দের মতোই আমার নিজের কাছে মনে হচ্ছে যে অবশ্যই। আপনারা আমার এই কয়েক ঘন্টার পরিচয়, এটা একদমই মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন আরো কত আগে থেকে পরিচয় ছিল, কত আগে থেকেই জানাশোনা ছিল। তো আমরা যদি বাইরের দর্শক, ও আচ্ছা, আমাদের জুমের বন্ধুরা যুক্ত হয়ে গেছেন। নীলি আপা আর ঝুমুর আপু। ঝুমুর, আহা, ঝুমঝুম করে যেন ঘুঙুরের শব্দ পেলাম আমরা, তাই না? বেজে উঠলো একেবারে। তো আমাদের সাথে কে আগে কথা বলবে? নীলি আপা বলুন। আসসালামু আলাইকুম বকুল আপু, সবাইকে শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম সালাম, শুভ সন্ধ্যা আপনাকেও। এই যে এরকম হাসি মুখ দেখলে আসলে কোনো ক্লান্তি আর থাকে না, কোনো একঘেয়েমিতাও থাকে না। আচ্ছা, সারাক্ষণ কি বাসায় এরকম হেসে থাকা হয়? হ্যাঁ, আমি হাসি আসলে। বাহ, অসাধারণ ব্যাপার। তার মানে আপুর সংসারে একঘেয়েমি নেই বললেই চলে। একঘেয়েমি আসলে থেকে আছে, মুক্তি, এটা সম্পর্কে হ্যাঁ একটু দু লাইন কিছু বলুন। আসলে আমাদের তো সবাই আসলে এত কাজে কর্মে থেকে সবাই ব্যস্ত হয়ে থাকি যে আসলে আমরা একঘেয়েমি এসে যাই, মাঝে মধ্যে কিন্তু সবার মধ্যে একঘেয়েমি আসে। এসে তো যায়। কি করব তখন, হয়তো খুব যখন মানে একঘেয়েমি আসে, কি করি, হয়তো একটু হুট করে ছাদে চলে যাই, ঘুরে আসি, একটু মনটা ভালো হয়। বা মেয়েদেরকে নিয়ে বলি চলো, যে আজকে ভালো লাগছে একটু ঘুরে আসি, বাইরে অন্তত একটু হেঁটে আসি। ধরেন হয়তো একটু বের হলাম, বেরিয়ে একটু ঘুরে আসলাম। আর মাঝে মধ্যে একঘেয়েমি একদম টানা যেটা, সেটা দীর্ঘ সময় একঘেয়েমি কাটানোর জন্য মনে হয় আমার একটু বাইরে টাইরে দূরে কোথাও যাওয়া, ওইটাতে বোধহয় একঘেয়েমিটা কাটে। তো মাঝে মধ্যে আমাদের সবারই একটু একঘেয়েমিটা কমানোর জন্য একটু বাইরে ঘুরে এসে সবাই, পরিবারের সবাই মিলে ঘুরে আসলে বোধহয় একঘেয়েমিটা কেটে যায়, এবং সেটা অনেক আমাদের কাজ করতে অনেক সুবিধা হয়, আনন্দ দেয় আমাদের। বাহ, অসাধারণ। অনেক অনেক ধন্যবাদ। আর ঝুমুর আপু, একটু ঝুমঝুম করে কিছু বলুন তো দেখি। ধন্যবাদ, শুভ সন্ধ্যা সবাইকে। শুভ আসলে সন্ধ্যা। কি বলবো, একঘেয়েমি আসলে বিরক্তকর, মাঝে মাঝে বিরক্ত হয়ে ওঠে। তখন আপু রুটিন চেঞ্জ করতে হবে। যেমন ধরো প্রিয় বই পড়া, প্রিয় মানুষের সাথে সময় কাটানো, আবার ধরো একটু প্রিয় মানুষের সাথে একটু ট্যুরে বেড়ানো। আর মনে করো একঘেয়েমি মুক্তি মানে বড় কিছু না, বরং প্রতিটি সাধারণ জীবনের কিছু ভিন্নতা ছোঁয়া লেগে থাকার মধ্যে আনন্দ, আমি মনে করি। এই জন্য আসলে আমাদের একঘেয়েমি থেকে একটু সরে থাকতে হবে, নতুন কিছু শিখতে হবে, তবে তো নতুন আনন্দ কিছু তৃপ্তি করো রে আসবে। ভাই, নতুন ধন্যবাদ কিছু আপু। করো।
ওই রকমই। অনেক ধন্যবাদ। দুজনেরই হাসি মুখ আমি ধরেই নিচ্ছি যে মানে দুজনেই তাদের হাসি দিয়ে অনেক কিছুকে জয় করে ফেলতে পারে। ভালো থাকুন, সাথেই থাকুন। আমাদেরকে আবারও একটুখানি বিরতিতে যেতে হচ্ছে, যথারীতি ফিরবো, সেই পর্যন্ত সাথেই থাকুন। আবারও ফিরে এলাম আজকের আড্ডায়। দারুণভাবে আড্ডা জমে উঠেছে, ওপারেও নিশ্চয়ই আড্ডা জমছে। আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, আমাদেরকে দেখতে পাচ্ছেন। আমাদের জুমে কোথায় গেল হাসিনা আপু? তাহলে আমরা স্টুডিওতে আসি। এবার কার সাথে বলবো, কথা বলবো? কে বলতে আগ্রহী, মানে ছোটবেলার মতো? হাত তুলুন দেখি। আমি বলি। আচ্ছা আচ্ছা। আমি তো এখন বিড়াল নিয়ে আছি, কিন্তু আমার বিজনেসটাও পাশাপাশি আছে। তো এখন আমি ওই যে ওই আপু বললো একটা শোরুম নেবে, তো আমার একটা শোরুম ছিল বনশ্রীতে, পার্টনারে ছিলাম, কিন্তু পার্টনার এটাও আসলে ভালো লাগে নাই। তারপরে শোরুমটা আমি ছেড়ে দিছি, ছেড়ে দিয়ে এখন আমি অনলাইনেই করতেছি। তো এইটাকে আমার মানে একটা স্বপ্ন আছে যে আমার একটা ব্র্যান্ডের বানানোর একটা চিন্তা ভাবনা আছে। অসাধারণ ব্যাপার। আর ওই যে দুটো সালোয়ার কামিজ যে হারিয়ে গিয়েছিল, ওই দুঃখ কি এখন আছে না চলে গেছে? না, ওইটা হয় নাই। কারণ কেন, তখন আমার হাজবেন্ড দেখছে যে আমি ভালো পারতেছি। আচ্ছা, যদি আমি না পারতাম তাহলে আজকে আমার আপনাদের এই পর্যন্ত আসতে পারতাম না। বাহ, হ্যাঁ, আসলে অনেক সময় বলে না যে ধাক্কা খেয়েও চলতে শেখে। না, কিন্তু আমি পেরেছি। হ্যাঁ, আমি পেরেছি। আমার অনেক বাধাও ছিল, আমার হাজবেন্ডেরই বাধা ছিল বেশিরভাগ। কিন্তু মানে সে বলে যে, আমার হাজবেন্ড ভাবতো কি যে মনে হয় অভাব, মানে ওনার ধারণা ছিল যে অভাব থেকে এটা করতেছে, তো তোমার কিসের সমস্যা? তো খাইতেছো, পড়তেছো, কিসের সমস্যা? না, বসে থাকি। তো মেয়ে আইডিয়াল স্কুলে ঢোকাইতাম 6:45-এ, সে 12টা পর্যন্ত বসে থাকতাম, কোনো কাজ নেই, কোনো কাজ নেই। তারপর আইসা আবার কোচিংয়ে দৌড়াইতে দৌড়াইতে আবার সেই সন্ধ্যা 6টা বাজে বাসায়। এই মেয়েকে নিয়ে ওই যে পুরোই একঘেয়েমি একটা কাজ। হ্যাঁ, তখন ছিল। ওই তখন থেকে এই বিজনেসটা আমার মানে রানিংটা করা আর কি। তো আল্লাহর রহমতে আমার 2015 সালের থেকে এখন পর্যন্ত আমি এটাকে এই পর্যন্ত, মানে 10 বছর পেরিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, 1 দশক পেরে। দারুণ দারুণ। দুঃখিত। ইমি, হ্যাঁ, এরকম মনে হয় যে আমারও শোরুম লাগবে একটা? অবশ্যই মনে হয়, কারণ আমার ভেতরেও একটা বিজনেস মাইন্ড কাজ করে। ছোটবেলায় আম্মুকে বিজনেস করতে দেখেছি, এবং আমি বলেছিলাম যে আমি একটা বিজনেস ওপেনও করেছিলাম। আমার পেজের নাম কালার্স। তো এখানে আমি নিজেই পেজের ব্র্যান্ড প্রমোটার নিজেই ছিলাম, ওনার প্লাস ব্র্যান্ড প্রমোটার আমি নিজেই ছিলাম। তো হ্যাঁ, ইনশাল্লাহ ইচ্ছে আছে। এবং আমি আসলে আরেকটু পরিচয় দিব আমার, আমি একজন মেকআপ আর্টিস্ট অলসো। ও আচ্ছা আচ্ছা, বাহ। মেকআপ আর্টিস্ট বলতে এখনো পর্যন্ত প্রফেশনালি বাহিরে কোনো কাজ করা হয়নি, কিন্তু আমি নিজের জন্য হলেও এটা আমি শিখেছি। কারণ আমার সেক্টরটা এমন, লাইক ব্র্যান্ডের সাথে কাজ করা, এক এক লাইভে এক এক রকমের মেকআপ লুক নিয়ে আমাকে প্রেজেন্ট হতে হয়। তো আমি তখন আর মেকআপ আর্টিস্টের প্রতি ডিপেন্ড থাকি না, নিজের মেকআপটা নিজে করে আসলে দাঁড়াতে পছন্দ করি। তো আমি মেকআপ কোর্স করেছি, এবং এইচডি মেকআপের উপর আমি সার্টিফাইড হয়েছি। মানে নানামুখী কাজে হ্যাঁ, নিজেকে, এবং ছোটবেলা থেকে গান, নাচ সবকিছুই আমার শেখা হয়েছে, এবং এই সবকিছুর ক্রেডিট অবশ্যই আমার আম্মুকে দেই, কারণ সে আমাকে শিখিয়েছে এবং আমার পেছনে অনেকটা শ্রম সে দিয়েছে। তো আসলে একঘেয়েমি নিয়ে যেহেতু কথা হচ্ছিল, শোরুম নিয়ে কথা হচ্ছিল, সো হ্যাঁ, ইন ফিউচার শোরুম দেওয়ার ইচ্ছে আছে। আর একঘেয়েমি নিয়ে আমি আরেকটু বলতে চাই, সেটা হচ্ছে আসলে আমরা যারা নারীরা আছি, আমাদের উচিত যে একঘেয়েমিটা নিজের মধ্যে আমরা যেন আসতে না দিই। একটু খারাপ লাগছে, আমরা সবসময় কেন সবার উপরে ডিপেন্ডেড হব? একটু নিজেই বাহিরে গিয়ে একটু বসে কফি খেয়ে আসতে পারি, একটু শপিং করে আসতে পারি। শপিং করে আসলেই তো আমাদের মেয়েদের মন ভালো হয়ে যায়। একটু গান শুনতে পারি, একটা
সময় রাখতে পারি যে না আমি একটু বসে মুভি দেখবো আজকে। সো এভাবে করে কিন্তু আমরা একঘেয়েমিতাটা নিজে থেকে নিজের মধ্যে নিজে থেকে দূর থেকেই করতে নিজেকে হ্যাঁ মুক্তি দিতে নিজেকে হবে। চেয়ার আপ করতে পারি। জাস্ট আসলে আমি যেটা করি যে না একটু খারাপ লাগছে, বাহিরে বের হয়ে হয়তো একটু নিজেকে চেয়ার আপ করে আসা, একটু গান শোনা, গান খুব শোনা হয় আপু, আপনি বলছিলেন হ্যাঁ, গান শোনা হয় তাহলে কিনা? আমার একটা আবদার রইলো, সেটা হলো আমরা যখন বাড়ি যাব তখন ইমির গান শুনতে শুনতে বাড়ি যাব। আমি চেষ্টা করব। একদম, গান অনেক খুবই অনেক শোনা ধন্যবাদ। হয়, গান খুবই ভালো লাগে। লাইক কাজকর্ম করার সময় দেখা যায় একটু গান প্লে করে দিয়ে কাজ করছি, কাজের একটা এনার্জি চলে আসে আমার। তো আসলে গানের প্রতিও আলাদা একটা ভালো লাগা আছে, সো গান শোনা হয়। বাহ, মিউজিক থেরাপি অনেকটা। মিউজিক থেরাপি অনেকটা। এবার ড্রিকের মায়ের কাছে আসি। ড্রিকের মা কিন্তু কথাই শুরু করেছিল যে আমি একজন মা দিয়ে, অর্থাৎ একটা মায়ের কিন্তু নানামুখী কর্মব্যস্ততা, সেখানে একঘেয়েমির আর কোনো বসত নেই, আসতেই পারে না। মানে কখন ডিগবাজি খাবে ড্রিক আর কখন হাত পা ছড়িয়ে শুয়ে পড়বে, এটা কিন্তু বোঝা মুশকিল, ঠিক না? হ্যাঁ একদমই একদম একদমই, মানে সে সারাক্ষণ একটা বিচিত্রতার মধ্যে দিয়ে যাবে। সে যখন বেড়ে উঠছে তখন তার পথ চলাটা কিন্তু কখনো এরকম কখনো এরকম কখনো এরকম, এবং মাকেও তখন লাইন বদলাতে হচ্ছে। আচ্ছা, আমরা আর একটু দ্রিকের কথাই শুনতে চাই। দিকের হচ্ছে মানে একটা মায়ের যে জার্নিটা থাকে, আমার কাছে মনে হয় যে একটা বাচ্চা যখন কথা বলা শেখে, প্রথম হাঁটে, তারপর তার ঘাড়টা যখন শক্ত হয়, একটু উপর হলো, এই প্রত্যেকটা অনুভূতি একটা অন্যরকম অনুভূতি, অন্যরকম একটা এটা ব্যাপার। অন্যরকম অনুভূতি। কারণ আমার কাছে এটা মানে যখন আমি কিন্তু বাচ্চা কাচ্চা আসলে এত মানে যেটা হতো যে আমি এতটা দক্ষ ছিলাম না আসলে আমার দৃক হওয়ার আগ পর্যন্ত। তো আমি যখন আমার মা কিন্তু অনেকটা সময় ওকে পেলে দিয়েছে, যে 11.5 মাস আমার মাই ওর টেক কেয়ার করতো। তো দেখা যেত কি আমি কিন্তু এত বেশি দক্ষ ছিলাম না, যে আমি বাচ্চা কিভাবে খাওয়াতে হয় এটাই জানতাম না, আচ্ছা, যেটা সত্য কথা। এবং বাচ্চাকে কিভাবে গোসল করাতে হয় কিছু জানতাম না। তো এই যে একা একা শেখার পর আমার যেটা মনে হয় কি, যে বাচ্চাটা যখন কথা বলে তখন খুবই ভালো লাগে, যে প্রথম যে বুলিটা যখন বলবে, তো মায়ের যে জার্নিটা আসলে যেটা বলেন আসলে একঘেয়েমি হওয়ার আসলে সুযোগটা তৈরি হয় না। কারণ একটা বাচ্চার পেছনে যখন আপনি থাকছেন, ওর যে ওই বেড়ে ওঠাটা, মানে আমি কিন্তু আসলে জবটা আমি ছেড়ে দিয়েছি এই কারণে, যে আমার কাছে মনে হচ্ছে এটাই, আমার বাবা যখন বেঁচে ছিলেন তখন একদিন বলছিলেন যে, আমার মা খাওয়াচ্ছিলেন, আমার মনে আছে এখনো, যে তুমি যদি জব করতে তাহলে কি এটা দেখতে পারতে, এত সুন্দর একটা দৃশ্য কি দেখতে পারতে। আহা, কি অসাধারণ। তোমার কাছে আজকে মনে হচ্ছে যে কি কিছু নেই আমার, এটা মনে হতে পারে, কিন্তু যখন তুমি জবে যেতে তখন তুমি ওটাই মিস করতে, যে ওটাই। আমার বাচ্চাটাকে আমি একটু খাওয়ানোটা দেখতে পাচ্ছি না, কিভাবে খাচ্ছে। একদম, একদম। তো এটাই আসলে একটা মায়ের, যে মায়ের প্রত্যেকটা স্টেপেই আসলে আনন্দ। আমার কাছে একদম, এটাই মনে আজকের হয়। এতে 3 মায়ের জন্যই আমার অনেক অনেক ভালোবাসা রইল, এবং 3 মায়ের ওদিকে হলো 12টা, ওদিকে হলো 9টা, এখানে মানে প্রায় হলো 22টা বাচ্চা কাচ্চার মায়ের সাথে আমি আজকে কথা বললাম। তো আমাদের মানে আজকের আড্ডা শেষের দিকে চলে এসেছে, মনে হচ্ছে কেন শেষ হয়ে গেল এরকম মনে হচ্ছে আমার। তো আমি বিদায় নিই আমাদের দর্শক বন্ধুদের কাছ থেকে, তারপরে ইমি গান করবে, ইমির গানের সাথে সাথে আমরা বাড়ি যাব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক বেশি ভালোবাসা এবং কৃতজ্ঞতা। আমি জানি তোমাদেরও ভালো লাগে, আপনাদেরও ভালো লাগে আমাদের সাথে থাকতে, আমাদেরও ভালো লাগে যে আমাদের সামনে কেউ আছে এই কথাটা ভাবতে। দেখা হবে আবারও সপ্তাহান্তে আরেক কোনো অতিথিদের নিয়ে আরেকটি বিষয় নিয়ে আড্ডায়। তার আগে পর্যন্ত সবাই ভালো থাকবেন, পরিবারের সাথেই থাকবেন। পরিবারের ভালো থাকা মানে 10 দিগন্তের ভালো থাকা। সবাইকে আরেকবার শুভেচ্ছা। ইমি, গান শুনতে শুনতে। আচ্ছা, আমি যদিও প্রফেশনাল শিল্পী না, ছোটবেলায় শিখেছি আর রেওয়াজটাও এখনো কন্টিনিউ করি না, তারপরেও আমি চেষ্টা করছি। আপনারাও আমার সাথে জয়েন করতে পারেন আপু, প্লিজ। হ্যাঁ, মনে হয় আপনারাও হয়তো ভালো গাইবেন, আপুও প্লিজ জয়েন করবেন। মেঘমল্লারে সারাদিন মান বাজে ঝরনার গান, বাজে ঝরনার গান, মনোহারাবার আজি বেলা, পথ খোঁজিবার খেলা, মনো যায় মনো যায়, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, জানি নে কিছুতে কেন যে মনো লাগে না,
ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে